রেফারিদের 50-50 ডিসিশনগুলো বড় দলগুলোর পক্ষে গেছে। আপনি কোনো সিদ্ধান্তকে ভুল বলতে পারবেন না। নেশনস লিগের ফাইনাল বলুন, ইউরোর ফাইনাল বলুন, এই স্পেনই তো ফ্রান্সকে হারিয়েছে। এখন কিন্তু তিকি-তাকার স্লো বিল্ড আপ গেমে থেমে নেই। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে ভালো খেলেছে ফ্রান্স, এরপরে খেলেছে স্পেন, এরপরে খেলেছে ইংল্যান্ড, এরপরে খেলেছে আর্জেন্টিনা। আবার হাই প্রেসিং ফুটবল আর্জেন্টিনা খেলছে না। ইটস বিকজ মেসি যেহেতু ট্র্যাক ডাউন করে না, মেসি যেহেতু নিচে নেমে আসেন না, ওই জায়গায় একটা ল্যাকিংস তো আসলে রয়েই যায়। সেমিফাইনাল ফাইনাল উইল প্লে দ্য ক্রুশাল রোল ইন ডিসাইডিং হু উইল উইন দ্য গোল্ডেন বুট অর গোল্ডেন বল। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ আয়োজন ওয়ালটন স্মার্ট ফিক্স প্রেজেন্স ডাবল ট্যাকলে। সাথে আছি আমি মাজহারুল ইসলাম, আর আমার সাথে আলোচনার জন্য আছেন নাবিল কায়সার। নাবিল ভাই কেমন আছেন? খুব ভালো। খুব ভালো আছেন? কারণ হচ্ছে যে চারটা দল সেমিফাইনালে উঠেছে, সেমিফাইনালের যে লাইন আপ সেটা কোনো অংশে আসলে ফাইনালের চেয়ে কম না। রাইট। বিশ্বকাপ একেবারে শেষে ঘনিয়ে আসছে, তবে যে ম্যাচগুলো বাকি আছে সেগুলো একটা এক্সাইটমেন্ট আসলে তৈরি করছে সবার মনে। আমিও আলোচনা করছিলাম, তখন মনে হলো যে আসলে এই চারটা দলের থেকে আমরা ভালো হয়তো আর অপশন পেতাম না, এবং শুরুর দিক থেকে আমরা আলোচনা করছিলাম তিনটা সবাই মিলে গেছে যে আর্জেন্টিনা উঠবে, স্পেন উঠবে, ফ্রান্স উঠবে, সাথে আর যে কোনো একটা দল হয়তো বা জার্মানির নাম এসেছে। মানে হিসেবে ইংল্যান্ড এবং ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল পড়ার কথা, ওখান থেকে যে কোনো একটা আসবে এটাই আসলে সবাই ধরে নিয়েছিল। তো আপনি কি আশা করেন, মানে এই দুইটা ম্যাচ কেমন আশা করেন? দুইটা ম্যাচ সাথে ফাইনাল। দেখুন, এই দুই ম্যাচে আসলে কে জিতবে কে হারবে বলাটা খুব খুব কঠিন। 1992 সালে র্যাঙ্কিং চালু হয়, এরপরে এই প্রথম র্যাঙ্কিং এর শীর্ষ চার দল সেমিফাইনাল খেলছে। এখন এদের যে কাউকে হারানো সম্ভব, এবং এই দলগুলোর মধ্যে যদি আপনি স্টারের অ্যামাউন্ট দেখেন, দিন শেষে যে কাউকে হারিয়ে দিলে আপনি কোনটাকে অঘটন বলতে পারবেন না। আর্জেন্টিনা যদি ইংল্যান্ডের সাথে জিতে, দ্যাটস ফেয়ার এনাফ। ইংল্যান্ড যদি আর্জেন্টিনার সাথে জিতে, দ্যাটস ফেয়ার এনাফ। সেম গোস ফর ফ্রান্স এবং স্পেন। কাউকে আপনি ছোট করে দেখতে পারবেন না, এবং কোনো ম্যাচে আপনি কাউকে নিরঙ্কুশ ফেভারিট বলতে পারবেন না। ধরুন ফ্রান্সের সাথে মরক্কোর খেলা, আমরা জানি যে র্যাঙ্কিংয়ে ফ্রান্স 3-এ ছিল, মরক্কো 7-এ ছিল, কিন্তু আমরা ফ্রান্সকে নিরঙ্কুশ ব্যবধানে এগিয়ে রেখেছি। আপনি যদি দেখেন স্পেন পর্তুগালের খেলা, দুটো ক্লোজ দল, তবে স্পেনকে আপনি এগিয়ে রেখেছেন। মানে যে কোনো ম্যাচের আগে আপনি বলতে পারতেন যে এই দলটা একটু এগোনো, এই দলটা একটু পেছানো। হ্যাঁ, যে কেউ যে কাউকে হারাতে পারে, তবে আপনি ফেভারিটের তকমাটা কাউকে না কাউকে দিতে পেরেছেন। আপনি কি আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে কাউকে ফেভারিট বলতে পারবেন, বা স্পেন ফ্রান্স ম্যাচে কাউকে নিরঙ্কুশ ফেভারিট বলতে পারবেন? হ্যাঁ, ফ্রান্সকে সবাই এগিয়ে রাখছে, কিছুটা হলেও এগিয়ে রাখছে, তবে স্পেনের চেয়ে তো ফ্রান্সকে আপনি খুব বেশি এগিয়ে রাখতে পারেন না। রিসেন্ট পাস্টও যদি দেখেন, নেশনস লিগের ফাইনাল বলুন, ইউরোর ফাইনাল বলুন, এই স্পেনই তো ফ্রান্সকে হারিয়েছে। তো আপনি কাউকে খুব বেশি এগিয়ে রাখতে পারবেন না, এবং দ্যাট ক্রিয়েটস দ্য এক্সাইটমেন্ট। ইয়ামাল কিন্তু সেটাই বলেছেন যে আমরা খুব রিসেন্ট তাদেরকে দুইবার হারিয়েছি, এবং এটাও সম্ভব। এবং আপনি কোন জায়গাতে বিশ্বাস করেন? কারণ হচ্ছে আমরা দেখেছি যে তাদের পেস, মানে একটা কমপ্লিট টিম যাকে বলা হয় ফ্রান্সের, সেটাই আমরা দেখতে পেরেছি, এবং কোনো জায়গায় কোনো সময় মনে হয়নি তারা ব্যাকফুটে আছে। ওই দলকে যদি আটকাতে হয়, তাহলে মানে স্পেনের কোনো টেকনিক্যাল পরিবর্তন চান কিনা, বা আপনি কি দেখতে চান? না, স্পেন টেকনিক পরিবর্তন করে ফ্রান্সকে হারাতে পারবে না। স্পেন যেভাবে ফুটবল খেলে আসছে, 2010 সাল থেকে আমরা জানি তারা তিকি-তাকা নির্ভর ফুটবল খেলছে। তিকি-তাকা বলতে আমরা বুঝতাম স্লো বিল্ড আপ গেম। এখন কিন্তু তিকি-তাকার ওই ভার্সনটাতেও পরিবর্তন এসেছে। এখন কিন্তু তিকি-তাকার স্লো বিল্ড আপ গেমে থেমে নেই, সেটাও খানিকটা ডিরেক্ট ফুটবলে পরিণত হয়েছে, বা স্পিড এসেছে। স্পেন ওই খেলাটাই খেলছে। ফ্রান্সের কথা যদি আপনি বলেন, ফ্রান্সকে যদি কেউ আটকাতে পারে, আমার কাছে পার্সোনালি মনে হয় আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়ে সেটা স্পেন হওয়ার সম্ভাবনা বেশি। ইটস বিকজ আমরা অফেয়ারও কথা বলছিলাম যে স্পেনের শক্তির জায়গা হচ্ছে বল পজিশন। রাইট। স্পেনের শক্তির জায়গা হচ্ছে তারা শতাধিক পাস খেলবে নিজেদের মধ্যে, তারা আস্তে ধীরে একটা বিল্ড আপ গেম খেলবে, তারা আস্তে ধীরে ওপরের দিকে উঠবে। আবার যখন তারা বল হারিয়ে ফেলবে, সেক্ষেত্রে তারা খুব দ্রুত বলটা স্ন্যাচ করে। প্রতিপক্ষের পায়ে স্পেন খুব বেশি সময় বল রাখতে দেয় না। ফ্রান্সকে সেই খেলাটার সাথে অভ্যস্ত না। ফ্রান্সও একই ধরনের ফুটবল খেলে, আরও ডিরেক্ট ফুটবল খেলে, কুইক ফুটবল খেলে। ফ্রান্সের দিকে যদি আপনি তাকান, ফ্রান্সও বল পজিশন ধরে রাখতে পছন্দ করে, ফ্রান্স অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে, অ্যাটাকিং থার্ডে ঘোরাফেরা করতে পছন্দ করে। যেভাবেই হোক তাদের যে ফ্রন্ট ফোর আছে, সেখানে ডেম্বেলে, এমবাপ্পে, অলিজে শিওর স্টার্টার। কখনো আমরা বার্কোলাকে দেখছি, কখনো ডুয়েকে দেখছি। তাদেরকে কত দ্রুত ম্যাচে ইনভলভ করা যায়, তাদের কাছে বল দেওয়া যায়, সেই টার্গেট ফ্রান্সের থাকে। এখন স্পেন যদি বল হোল্ড করে, স্পেনের পা থেকে বল কেড়ে নেওয়াটা খুব ডিফিকাল্ট। ধরুন ম্যাচের প্রথম 20-30 মিনিটে ফ্রান্স খুব বেশি বল পেল না, ফ্রান্স তো ওটার সাথে অভ্যস্ত না, ফ্রান্সের পায়ে বল থাকবে, এটাই স্বাভাবিক।
তো যেটা আপনার অনভ্যস্ততা সেটা যদি আপনি ফ্রান্সকে নিয়ে আসতে পারেন তখন ফ্রান্সের পক্ষে ভুল করা সম্ভব। ফ্রান্স তখন নতুন কিছু করার ট্রাই করবে, একটু তাড়াহুড়া করবে। আমরা বলছি যে এই ফ্রান্সকে হারানো সম্ভব না, বা এই ফ্রান্স হয়তো নিজেদের ভুলে হারতে পারে। তো ফ্রান্সকে দিয়ে ভুল করানোটা স্পেনের পক্ষে সম্ভব, বল পজিশন ধরে রেখে এবং তাদের পায়ে বল না দিয়ে। তখন ফ্রান্স নতুন কিছু করতে গেলে একটু যদি হারি করে, নিজেরা যদি কোনো ভুল করে বসে, সেটা এক্সপ্লয়েট স্পেন সবচেয়ে ভালো করতে পারার কথা। স্পেনের আমরা যদি ইয়ামালের কথা বলি, আমরা যদি ওলমোর কথা বলি, উইলিয়ামের কথা বলি, সেই লেভেলের কিন্তু আমরা যে স্টারডম, যে তারকা খ্যাতি, মানে ইয়ামাল মনে হয় একটা গোল করেছেন, অ্যাসিস্ট এখনো নেই, যদিও ক্রিয়েট করার চেষ্টা করেন। তো তাদের বেস্টটা দরকার কিনা, যা খেলেছেন ঠিক আছে, কিন্তু তারপরে মনে হয় না যে কিছু জায়গায় একটু মানে ছন্দহীন আছে এখন পর্যন্ত, সেই বেস্ট স্পেনকে দেখা যায়নি। অফকোর্স কোনো সন্দেহ নাই যে সেরা ছন্দে স্পেন দলটা নাই, তারপর তো আর সেমিফাইনালে এসেছে। একই কথা কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে খাটে, একই কথা ইংল্যান্ডের ক্ষেত্রে খাটে। এই তিনটা দলের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে দেয়ার ইজ এ গুড নিউজ, দেয়ার ইজ এ ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে তিনটা দলই বিশ্বকাপ জয় থেকে মাত্র 2টা ম্যাচ দূরে দাঁড়িয়ে আছে। আবার ব্যাড নিউজটা হচ্ছে তিনটা দলই তাদের সেরা ফুটবল না খেলে এই জায়গায় এসেছে, বিশেষ করে আর্জেন্টিনা। এখন স্পেনের কথা যদি আপনি বলেন, শুরু থেকে আমরা দেখেছি ইয়ামাল ইনজুরিতে ছিলেন, প্রথম ম্যাচটায় তারা স্ট্রাগল করেছে। ইয়ামাল আসার পরও তারা ওই ম্যাচে গোল বের করতে পারেনি। নিকো উইলিয়ামস শুরু থেকেই ছন্দে ছিলেন না এবং ইনজুরির কারণে তাকে আমরা খুব বেশি সময় গেম টাইম পেতেও দেখিনি। তার জায়গায় অ্যালেক্স বায়ানা, হি হ্যাজ বিন পারফর্ম ভেরি ওয়েল। অ্যাথলেটিকো মাদ্রিদের এই উইঙ্গারের সাথে ইয়ামালের একটা কানেকশন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। অয়রাজাবাল শুরুর দিকে যতটা গোল করছিলেন, পরের দিকে গিয়ে কিন্তু গোল পাচ্ছেন না। এখন স্পেন এমন একটা দল যারা 2010 সালে বিশ্বকাপ জিতেছে, প্রথম ম্যাচটা হারার পরে 6 ম্যাচে সম্ভবত 7টা গোল করেছে। তো স্পেন সাধারণত 1-0, 2-1 এই ধরনের ব্যবধানেই যেতে, এবং তারা যেহেতু গোল হজম করে না, আমরা জানি এই টুর্নামেন্টে তারা মাত্র শেষ ম্যাচে গোল হজম করেছে, একটা গোল। এর আগে টানা 6 ম্যাচ ধরে তারা গোল হজম করছিল না। তাদের 3জন স্পেশালিস্ট গোলকিপার আছেন যারা ওয়ার্ল্ডের যে কোনো দলে হয়তো প্রথম পছন্দ হতে পারতেন। আমার কাছে পার্সোনালি মনে হয় যে স্পেন খুব বেশি গোল করবে তা না, স্পেন বল পায়ে রাখবে এবং ফ্রান্সকে ফ্রাস্ট্রেট করার কাজটা করবে। ইয়ামাল আস্তে আস্তে উন্নতি করেছেন, বায়ানা আস্তে আস্তে উন্নতি করছেন, এবং মিডফিল্ডে তাদের যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল যে পেদ্রি, আমরা দেখেছি রদ্রি, কখনো অলমো, কখনো গাভি, কখনো মেরিনো, এক একজনকে এক এক সময় খেলানো হয়েছে। এখন সেরা মিডফিল্ডটা কি আসলে খুঁজে পেয়েছেন কিনা দে লা ফুয়েন্তেস, একটা বড় প্রশ্ন। ইটস বিকজ পেদ্রি এবং রদ্রিকে আমরা ধরছিলাম শিওর স্টার্টার, গেল ম্যাচে কিন্তু পেদ্রিকেও ড্রপ করা হয়েছে। ফ্যাবিয়ান রুইজ এবং অলমো স্টার্ট করেছেন, আবার মিকেল মেরিনো সুপার সাব হিসেবে নেমে ব্যাক টু ব্যাক 2 ম্যাচে গোল করেছেন। স্পেনের বেঞ্চেরও ওই শক্তিটা আছে যে তারা ম্যাচের চিত্রনাট্য বদলে দিতে পারেন। আই থিঙ্ক দে আর গেটিং বেটার ডে বাই ডে অ্যান্ড দে আর রেডি টু ফেস ফ্রান্স। বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, আর অনেক জায়গায় হয় না যে একটা প্রেডিকশন করা। তো সুপার কম্পিউটার অপটার একটা প্রেডিকশন করেছে, সেখানে বলেছে যে 34% সম্ভাবনা আছে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার। স্পেন বলেছে 24%, এবং এছাড়া 21% বলেছে ইংল্যান্ড, এবং আর্জেন্টিনা বলেছে 20%। মানে আর্জেন্টিনাকে সবার নিচে রাখছে, উপরে ফেয়ার এনাফ, এবং ফেয়ার এনাফ। কারণ আপনি যদি দেখেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে ভালো খেলেছে ফ্রান্স, এরপরে খেলেছে স্পেন, এরপরে খেলেছে ইংল্যান্ড, এরপরে খেলেছে আর্জেন্টিনা। আপনি ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে কাউকে এগিয়ে রাখতে পারবেন না। আমরা বলছিলাম যে ফ্রান্স ম্যাচে হয়তো ফ্রান্সকে একটু এগিয়ে রাখবেন। দেখুন একজনের শতাংশ 21, একজনের 20, দ্যাট মিনস দে আর ভেরি ক্লোজ। এবং এইখান থেকে একটা দল ফাইনালে উঠবে, ফ্রান্স স্পেন থেকে একটা দল ফাইনালে উঠবে। আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত 4টা দলের যে পারফরম্যান্স, এবং এই সার্ভে মানে যারা করেছে তারা বলেছে যে 4টা দলই সেমিতে উঠবে। হ্যাঁ, এই 4টা দলের সেমিফাইনালে ওঠার কথা। আপনি যদি ব্রাজিলকে ডিসকাউন্ট না করেন, সেক্ষেত্রে ব্রাজিল এবং ইংল্যান্ডের থেকে যে কোনো একটা ওঠার কথা, এবং এদিক থেকে এই 3টা দলেরই আসলে ওঠার কথা। এখন আপনি যদি খেয়াল করেন, আর্জেন্টিনা তাদের সেরা ফুটবল খেলেনি, র্যাঙ্কিংয়ে সেরা 10-এ না থাকা কাউকে না হারিয়ে তারা সেমিফাইনালে এসছে। এখন এটা আবার তাদের দোষ না। ধরুন তাদের খেলা বেলজিয়ামের সাথে পড়তে পারতো, স্পেনের সাথে পড়তে পারতো, পর্তুগালের সাথে পড়তে পারতো। এখন ব্র্যাকেটটাই এমন হয়ে গেছে যে আর্জেন্টিনাকে বড় দল ফেস করতে হয়নি, এবং আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপ গেলবার যখন জিতেছে এরপরে বড় দলকে খুব একটা ফেস করে না। গেলবারও তো শুধুমাত্র ফ্রান্সের এগেইনস্টেই মুখোমুখি হয়েছে, মানে
ওয়ার্ল্ড কাপ জয়ীদের গেলবার মধ্যে আমরা একটা। দেখেছি যে সব ইউরোপিয়ান দলদের এগেনস্টেই তারা জিতেছে, ফ্রান্স বলুন, নেদারল্যান্ডস ক্রোয়েশিয়া ছিল। বলুন, নেদারল্যান্ডস বলুন, সুইজারল্যান্ডের সাথে মনে হয় গেলবার তারা খেলেছে। তো ইউরোপিয়ান দলদের এগেনস্টে আর্জেন্টিনার রেকর্ডটা তুলনামূলক আফ্রিকানদের চেয়ে বেটার, কারণ ইউরোপিয়ানরা যে ফুটবল খেলে সেটার সাথে খাপ খাইয়ে নেওয়া মেসির দলের জন্য তুলনামূলক ইজিয়ার। আপনি যদি দেখেন আফ্রিকানরা কিন্তু একটু শরীর নির্ভর ফুটবল খেলে, 100%। একটু লো ব্লক ডিফেন্সিভ ফুটবল খেলে, সেক্ষেত্রে আপনি স্পেস কম পাবেন। এবং আর্জেন্টিনা দুই উইং খুব একটা ব্যবহার করছে না। এই পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার মূল সমস্যা হচ্ছে দুই উইং ব্যবহার না করা। এবং দুই উইং যখন আপনি ব্যবহার করবেন না, মাঝমাঠটাকে আপনি কম্প্যাক্ট করে ফেলবেন এবং মাঠটাকে ছোট করে আনবেন, তখন মেসিদের পক্ষে ওই জায়গা দিয়ে পেনিট্রেট করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। সে কারণেই ইউরোপিয়ান দলগুলোর এগেনস্টে আর্জেন্টিনাকে তুলনামূলক বেটার মনে হচ্ছে, বা মনে হয়েছে এর আগেও আফ্রিকার দলগুলোর তুলনায়। এখন কি একটু স্বস্তি কিনা আর্জেন্টিনান ফ্যানদের জন্য? আগে বলা হতো শুধুমাত্র না। মেসি গোল পাচ্ছে, মেসি না গোল না পাচ্ছে না কেউ না না। না, আই ডোন্ট থিঙ্ক সো যে এখনো পর্যন্ত আর্জেন্টিনার স্বস্তির কারণ আছে। আমি নিজে আর্জেন্টাইন ফ্যান, কিন্তু আর্জেন্টিনার খেলায় আমার নিজেরই আসলে মন ভরেনি। আপনি যদি গ্রুপ পর্বের কথা বলেন, আমার কাছে মনে হচ্ছিল আর্জেন্টিনা এনার্জি সেভিং মোডে খেলছে এবং তারা জানে এবারে টুর্নামেন্টে পরের দিকের ম্যাচগুলো খুব অল্প সময়ের ব্যবধানে হবে এবং একটা ম্যাচ বেশি খেলতে হচ্ছে। সে কারণে আমার কাছে মনে হচ্ছে এনার্জি সেভিং মোডে খেলে তারা বড় ম্যাচগুলোর জন্য নিজেদের শক্তি ধরে রাখছে। আপনি যদি খেয়াল করেন কেপ ভার্দের ম্যাচে তাদেরকে 120 মিনিট খেলতে হয়েছে, ইজিপ্টের বিপক্ষে ম্যাচটা 90 মিনিটে শেষ হয়েছে, তবে ধকল 120 মিনিটের চেয়ে বেশি গেছে। গেল ম্যাচটা থেকেও তাদেরকে 120 মিনিট খেলতে হয়েছে। এবং আর্জেন্টিনার দলটায় ইয়াং প্লেয়ারের চেয়ে কিন্তু মানে একটু বয়স্ক প্লেয়ারের সংখ্যা বেশি। আপনি যদি লিজান্দ্রোর কথা বলেন বা ওতামেন্দির কথা বলেন, মলিনা কিংবা তাগলিয়াফিকো, মেসি, দীপল, পারেদেস, সবার বয়সে কিন্তু 30 বা তার ওপরে। তো তাদের জন্য এই হ্যাপাটা পেরিয়ে ইংল্যান্ডের মোকাবেলা করাটা একটু ডিফিকাল্ট হবে। এবং আর্জেন্টিনা দলটা যেহেতু একেবারেই উইং প্লেতে যাচ্ছে না, প্রতিপক্ষ জেনে গেছে যে আপনি যদি দুই সাইডে স্পেস ছেড়েও দেন তাতে খুব বেশি কিছু যাবে আসবে না। কম্প্যাক্ট মিডফিল্ড যদি আপনি ধরে রাখেন, মিডফিল্ড দিয়ে পেনিট্রেট করাটা ডিফিকাল্ট হবে আর্জেন্টিনার জন্য। আমরা দেখছি আর্জেন্টিনা দলে বেশ কিছু পরিবর্তন এসছে, সেটা ফরমেশনের পরিবর্তন, ম্যান টু ম্যান পরিবর্তন। এখন যেটা হয়েছে যে অনেকেই গোল করেছেন। আর্জেন্টিনার গোল এই টুর্নামেন্টের সম্ভবত 17টা, সবচেয়ে বেশি। মেসির 8টা গোল ছাড়াও লাউতারো 2টা গোল করেছেন, একটা পেনাল্টি থেকে। আলভারেজ গোল করেছেন, ডিপল গোল করেনি, ম্যাকঅ্যালিস্টার, এনজো, লিজান্দ্রো মার্তিনেজ, রোমেরো সবাই গোল করেছেন। তো গোল স্কোরের সংখ্যা আর্জেন্টিনা দলটাতে বেশি। তবে কেন জানি মনে হচ্ছে যে দুই উইং যেহেতু তারা ব্যবহার করছে না, প্রতিপক্ষের জন্য কাজটা তারা সহজ করে দিচ্ছে। আবার হাই প্রেসিং ফুটবল আর্জেন্টিনা খেলছে না, ইটস বিকজ মেসি যেহেতু ট্র্যাক ডাউন করে না, মেসি যেহেতু নিচে নেমে আসেন না, ওই জায়গায় একটা ল্যাকিংস তো আসলে রয়েই যায়। আপনাকে হাই প্রেস করতে হলে সব দিক থেকে সবাইকে অ্যাটাক করতে হবে, বা সব দিক থেকে সবাইকে আসলে প্রেস করতে হবে। মেসি না করে সেটাও তারা করতে পারছে না। আবার আমরা বেশিরভাগ ম্যাচেই দেখছি সেকেন্ড হাফে গিয়ে, যেহেতু তারা হাই প্রেস ফার্স্ট হাফে করার চেষ্টা করছে, সেকেন্ড হাফে গিয়ে পারছে না, মনে হচ্ছে দমেও একটু ঘাটতি দেখা দিচ্ছে। তো আমার কাছে ভালনারেবল লাগছে এই আর্জেন্টিনা দল। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মেসিকে থামানোর জন্য ইংল্যান্ড কি করতে পারবে, কি করবে, আর কত কঠিন হবে। একই বিষয় জুড বেলিংহাম হোক, হ্যারি কেইন হোক, তারাও তো দারুণ ফর্মে আছে। আর্জেন্টিনার যে অবস্থা, তারা তো গোল কনসিড করছে যে কোনো দলের এগেইনস্টে। তো আর্জেন্টিনার ডিফেন্সের জন্য মানে দুইটাই সেম, যে ওরা কি মানে ঝুঁকিতে পড়তে পারে, কি করতে হবে, এবং ইংল্যান্ড কি করতে পারে। আর্জেন্টিনাকে যেটা করতে হবে, শুরুতেই বেলিংহামকে আটকাতে হবে। ইংল্যান্ড দলের মূল শক্তির জায়গায় কিন্তু হ্যারি কেইন এবং বেলিংহামের কম্বিনেশনটা। হ্যারি কেইন এমন একজন স্ট্রাইকার যিনি শুধুমাত্র গোল করেন না, গোল করানোতেও বিশ্বাস করেন, এবং তিনি অ্যাটাকিং ট্রানজিশনে বেশিরভাগ সময়ই আমরা দেখি যে নিচে নেমে আসেন, মিডফিল্ড থেকেও ক্রিয়েট করার চেষ্টা করেন। যখন হ্যারি কেইন নিচে নেমে আসেন, তখন কিন্তু আমরা দেখি যে বেলিংহাম ওপরের দিকে ওভারল্যাপ করেন। আমরা মেক্সিকোর এগেনস্টে বেলিংহামকে 2টা গোল করতে দেখেছি ওভারল্যাপ করে। আমরা গেল ম্যাচে বেলিংহামকে 2টা গোল করতে দেখেছি, এবং গেল ম্যাচের প্রথম গোলটা আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং গোল অফ দিস টুর্নামেন্ট। তো বেলিংহাম ছন্দে আছে মিডফিল্ডার হিসেবে, 6টা গোল, দ্যাটস অ্যাস্টনিশিং। এবং হ্যারি কেইন এবং বেলিংহামের যে উঠে যাওয়া এবং নিচে নেমে আসা, এই জিনিসটাকে বন্ধ করতে হলে ডিপল এবং পারেদেসের রোলটা সবচেয়ে ক্রুশাল। ডেস্ট্রয়ারের কাজটা পারেদেসকে করতে হবে, পারেদেসকে আপনাকে এই ম্যাচে খেলাতেই হবে। আমরা দেখেছি প্রথম দিকের ম্যাচগুলোতে কিন্তু পারেদেস ছিলেন না, আলমাদা, ম্যাকঅ্যালিস্টার, এনজো এবং ডিপল খেলেছেন। একজন প্রপার ডেস্ট্রয়ার, প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার আর্জেন্টিনা মিস করেছে। সে কারণেই পারেদেসকে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ খেলানো হয়েছে, এবং মাঝখান দিয়ে যে রানগুলো হ্যারি কেইন এবং বেলিংহাম মেক করবেন, সেটা থামানোর জন্য পারেদেসকে
অন্তত একজনকে সঙ্গ দিতে হবে, শুধু পারেদেস সেটা করতে পারবেন না, হয় এনজো নতুবা ম্যাকালিস্টার একটু উপরের দিকেই থাকবেন, এনজো বা ডিপলের একজনকে আসলে পারেদেসকে সহযোগিতা করতে হবে, সেক্ষেত্রে আপনি হয়তো ইংল্যান্ডকে আটকাতে পারবেন। আর ইংল্যান্ড কি করবে, ইংল্যান্ড মেসিকে আটকানোর চেষ্টা করবে। দিন শেষে এই আর্জেন্টিনা দলটা মেসির উপর ভর করেই চলছে, যা হচ্ছে মেসি করছেন, যা ক্রিয়েট করার মেসি করছেন, গোল করানোর কাজটা দায়িত্বটা সব মেসির উপরই। মেসিকে আটকাতে হবে, এটা সবাই জানে, সব প্লেয়ার জানে, সব কোচ জানে, তবে বছরের পর বছর ওই কাজটা কেউ করতে পারেনি। এবং আমার কাছে মনে হয় মেসি তার সেরা ছন্দে নেই। গেল দুটো ম্যাচ যদি আপনি খেয়াল করেন, গেল ম্যাচটাতে মেসি তার স্বরূপে ছিলেন না, এর আগের ম্যাচটাতেও তিনি ম্যাচ সেরা হয়েছেন, তিনি একটা গোল করেছেন, একটা করিয়েছেন, কিন্তু প্রথম 75 মিনিট যদি খেয়াল করেন মেসির কিছু হচ্ছিল না। মেসি 1-on-1-এ বল মিস করছিলেন, থ্রু পাস হচ্ছিল না, পেনাল্টি মিস করেছেন, ফ্রি কিক হচ্ছিল না। তারপরও মেসি, কারণ মেসি নিজের দিনে যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্রটা পাল্টে দিতে পারে। বাকি সময়টাতে তো এখন ইংল্যান্ডকে প্রচন্ড মনোযোগী হতে হবে যাতে মেসিকে এক মুহূর্তের জন্য তারা ছাড় না দেয়। মেসি স্পেস পেলে যে কোনো সময় ইংল্যান্ডকে বাড়ির পথ চিনিয়ে দিবে। মেসিকে আটকানোর কাজটাই আসলে ইংল্যান্ডকে করতে হবে। রাইট, মেসি এবং এমবাপে এখন পর্যন্ত তো সর্বোচ্চ স্কোরার, এবং আপনি যেটা বললেন হ্যারি কেন এবং বেলিংহ্যাম, তারা 6টা গোল করেছে, একটা রেকর্ড আছে। 2002 সালের পর একটা দলের হয়ে কেউ মানে দুজন এমন নেই যে 5টা বেশি গোল করেছে, কিন্তু ইংল্যান্ডের দুজন করেছেন 6টা গোল। সো এটাও বড় একটা আত্মবিশ্বাস তাদের জন্য। আপনি কি মনে করেন এখন সর্বোচ্চ গোল স্কোরার এবং বেস্ট ফুটবলার কে হতে পারে? আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচে গোলের সংখ্যা বেশি হবে। স্পেন ফ্রান্সটা অনেকটা ক্যালকুলেটিভ ফুটবল হবে, ট্যাকটিক্যাল ব্যাটল হবে, খুব বেশি গোল হয়তো আপনি ওই ম্যাচে দেখতে পাবেন না। সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে হ্যারি কেন বা লিওনেল মেসির গোলের সংখ্যা এমবাপের চেয়ে বেশি হওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি থার্ড প্লেস ম্যাচটাকে চিন্তা না করি, সেমিফাইনাল ফাইনাল চিন্তা করি, সেমিফাইনাল ফাইনালে সাধারণত খুব বেশি গোল হয় না, তবে গেল ফাইনালটা সবকিছুর হিসাব নিকাশ বদলে দিয়েছে। ট্যাকটিক্যাল ব্যাটেলে স্পেন ফ্রান্স ম্যাচে গোল হওয়ার সম্ভাবনা কম বা গোলের পরিমাণ কম হওয়ার কথা। সেক্ষেত্রে যেহেতু আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচে গোল বেশি হবে, কেইন বা মেসিকে আমি এগিয়ে রাখবো গোল্ডেন বুট জেতার দৌড়ে। আর বেস্ট প্লেয়ার এখনো পর্যন্ত বেলিংহাম যেটা করেছেন অ্যাজ আ মিডফিল্ডার, যদি ইংল্যান্ড ফাইনালে উঠে আমার কাছে মনে হয় হি ডিজার্ভ দিস। কারণ আপনি এমবাপে, কেইন, মেসিরা গোল করবেন এটা আপনি ধরেই নেন। বেলিংহাম মিডফিল্ড থেকে তার মূল কাজ হচ্ছে প্লেমেকারের রোলটা প্লে করা বা হ্যারি কেইনকে দিয়ে গোল করানো। তিনি নিজে গোল করছেন, গোল করিয়েছেন, এবং ইংল্যান্ডকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে তার রোলটা সবচেয়ে ভাইটাল, সবচেয়ে ক্রুশাল। 2টা ম্যাচে তিনি কিন্তু গোল করেছেন, 2টা করে 4টা। তো আমার কাছে মনে হয় যে গোল্ডেন বলের দৌড়ে এখন পর্যন্ত যদি আপনি ক্যালকুলেট করেন বেলিংহাম এগিয়ে থাকবে। যদি বল হয় আপনাকে, সেটা হচ্ছে শুধুমাত্র গোল না, অ্যাসিস্টে অলিসে তো সবাইকে পেছনে ফেলেছে, 5টা মনে করেছেন, এবং তার মানে গোল মেকিং সেন্স অথবা পুরো মাঠ দৌড়ানোর সেটাও আলাদা করে স্পটলাইট এসেছে। আপনি একটু স্পটলাইট কি কম কিনা তার দিকে? এবং অবশ্যই তার দিকে স্পটলাইট কম। ওই আলোচনা নেই, এক দলে ডেম্বেলে থাকবেন, এমবাপে থাকবেন, এবং তারা একের পর এক গোল করে যাবেন, তখন যিনি অ্যাসিস্ট করছেন তিনি একটু আসলে স্পটলাইটের বাইরেই থেকে যান। দিন শেষে ফুটবলটা গোলের খেলা, দিন শেষে গোল স্ট্রাইকার মানে গোল স্কোরারকেই সবাই আসলে মনে রাখেন। তারপরেও ফ্রান্স দলটাতে অলিজে যেটা করছেন আউটস্ট্যান্ডিং। শেষের দিকে গিয়ে তার ফর্মে হয়তো খানিকটা ডিপ ধরেছে, তবে তিনি যে ধরনের ফুটবলার, যেই ইজে তিনি খেলাটা পরিচালনা করেন ফ্রান্সের হয়ে, যেই কমফোর্টেবিলিটি তার পায়ে যখন বল থাকে তখন দেখা যায়, এটা আসলে হরহামেশা দেখা যায় না। তাকে একটু ডিফারেন্ট বিস্ট মনে হচ্ছে। লেটস সি কি হয়, কারণ 2টা ক্রুশাল ম্যাচ কিন্তু বাকি আছে। দিন শেষে গোল্ডেন বল, গোল্ডেন বুট তারাই জিতবেন যারা এই ক্রুশাল ম্যাচগুলো দলকে জেতাবেন, যারা এই ক্রুশাল ম্যাচে পারফর্ম করবেন, গোল করবেন। কারণ এখন পর্যন্ত তো আসলে ইটস ক্লোজ। এমবাপের 8টা, মেসির 8টা, কেইনের 6টা, বেলিংহামের 6টা, হালান্ড তো বিদায় নিয়েছেন 7 গোল নিয়ে। অরেজাবল যেহেতু মাত্র 4টা গোল করেছেন, তাকে একটু পিছিয়ে রাখবো। আমার কাছে মনে হয় যে সেমিফাইনাল ফাইনাল উইল প্লে দ্য ক্রুশাল রোল ইন ডিসাইডিং হু উইল উইন দ্য গোল্ডেন বুট অর গোল্ডেন বল। স্কালোনির কথা বলা হয় যে এখন পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন, মানে 3টা ম্যাচ নকআউট হয়ে গেছে, এবং সেখানে কখনোই মনে হয় যে একটা ছন্দে আছে, কখনো খুব ভালো খেলেছে, কখনো ডিফেন্সিভ খেলেছে। লাস্ট ম্যাচে দেখি সুইজারল্যান্ডের এগেনস্টে সে 45 থেকে 60 মিনিট যা করেছে, মনে হচ্ছে 2 থেকে 3টে গোল খেয়েও যেতে পারে। মানে এক্সপোজ হয়ে গেছেন নাকি তার টেকনিকটাই এমন? আসলে
বোঝা কঠিন। আপনার কাছে কি মনে হয়, কি রিয়াকশন? এক্সপোজ হয়ে গেছেন এটা আমি আসলে বলতে চাই না। আমার কাছে মনে হয় যে রিসোর্স তার কাছে আছে সেটা সেরা ব্যবহারটা করার তিনি চেষ্টা করছেন। তবে ডি মারিয়ার যে অ্যাবসেন্স গেল বিশ্বকাপের স্কোয়াড থেকে, সেটা রিপ্লেসমেন্ট আর্জেন্টিনা খুঁজে পায়নি। ডি মারিয়া লেফট উইং দিয়ে যে কাজগুলো করতেন সেটা আলমাদা বা নিকোর কাছ থেকে তিনি পাচ্ছেন না দেখেই তিনি তার ফরমেশনে বদল এনেছেন, 4-3-3-এ না খেলিয়ে 4-4-2-এ খেলাচ্ছেন। এবং যেটা হচ্ছে যে আর্জেন্টিনা এক সাইডে লিও মেসি, অন্য সাইডে ডি মারিয়ারা ক্রিয়েট করতেন, কাটব্যাকের সাথে ক্রসগুলো ডেভেলপ করতেন। আর্জেন্টিনা কখনোই কিন্তু খুব বেশি ক্রস নির্ভর দল না। গেল ম্যাচটাতে কিন্তু আমরা দেখেছি একই সাথে মাঠে আলভারেজ আছেন, লাউতারো আছেন। সাধারণত এই দুই স্ট্রাইকারকে একসাথে দেখা যায় না। এরপরও ম্যানুয়েল লোপেসকে নামানো হয়েছে, মানে একসাথে আপনি 3 জন স্ট্রাইকার নামিয়ে দিয়েছেন। ইটস বিকজ আপনাকে গোল করতেই হবে তখন। আপনি সুইজারল্যান্ডের বিপক্ষে 10 জনের দলের এগেনস্টে ম্যাচটা পেনাল্টিতে নিতে চাইবেন না। তো মাঝে মাঝে মনে হচ্ছে হি ইজ এক্সপোজ, তবে সেটা হওয়ার পেছনে ডি মারিয়ার অ্যাবসেন্সটা সবচেয়ে বড়, কারণ তার কাছে ওই রিসোর্সটা নাই যে তিনি উইং দিয়ে দলকে পরিচালনা করবেন। ডি মারিয়া, মেসি তারা থাকলে তো কৌশল এক্সপোজ হলেও সমস্যা নেই, তারা তো কিছু একটা করে ফেলে যেটা আগে বুঝতে পারে না। অবশ্যই 3টা ম্যাচ অনলি হাতে আছে আমাদের, এবং অনেক আলোচনা, অনেক থার্ড প্লেস দূরে রাখছি নাবিল ভাই, ওটা কেউ দেখে না এবং যারা খেলে আপনি সেখানেও তারাও আগ্রহ পায় না, তারাও বেঞ্চে। আমার কাছে না এই ম্যাচটার একেবারেই গুরুত্ব নেই। আমার কাছে একটা দল, ধরুন আর্জেন্টিনার কথাই বলি, আমি আর্জেন্টিনা সাপোর্টার থেকে আর্জেন্টিনাকে বেছে নিলাম। ধরুন আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচটা হারলো, তারা বাড়ি ফিরে গেল, এটা কি তাদের জন্য সাকসেসফুল ক্যাম্পেইন? হয়তো আপনি বলতে পারেন হ্যাঁ গেল বছর আপনি বিশ্বকাপ জিতেছেন, এই বছর আপনি সেমিফাইনাল খেলেছেন, ওকে ইটস ফাইন, এবং টুর্নামেন্ট জুড়ে আপনি খুব ভালো ফুটবল খেলেননি। এখন আর্জেন্টিনা সেমিফাইনালও হারলো, আর্জেন্টিনা থার্ড প্লেস ম্যাচটা হারলো, মানে ব্যাক টু ব্যাক দুটা পরাজয়ের গ্লানি নিয়ে আপনাকে দেশে ফিরতে হচ্ছে। তখন কি আপনি আর বলতে পারেন আপনার জন্য ক্যাম্পেইনটা সাকসেসফুল? ধরুন আর্জেন্টিনার কথা যদি আপনি বাদ দেন, অন্যান্যবার দেখা যায় যে চমক দেখানো কোনো না কোনো দল আসে, ধরুন ক্রোয়েশিয়া বা মরক্কো বা কখনো কখনো উরুগুয়েকে আমরা দেখেছি বা নেদারল্যান্ডসকে দেখেছি। যখন ওই দলগুলো ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হেরে বাড়ি ফেরে, হয়তো তারা সেমিফাইনাল হেরে বাড়ি ফেললে তাদেরকে অভ্যর্থনা জানাতে হতো বা তারা সেলিব্রেট করতো, কিন্তু ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হারাটা কিন্তু আসলে নেওয়াটা ডিফিকাল্ট। আমার কাছে এটা মনে হয়েছে, এবং ফিফা তো এই নিয়মে করতে পারতো, যেটা হয়তো বা থার্ড প্লেসের জন্য টাকা একটু বরাদ্দ আলাদা আছে এবং ফোর্থ প্লেসের জন্য আলাদা করে দিত, এটা এনিথিং করা পসিবল। কিন্তু ওই একটা ম্যাচ বেশি খেলতে দেখবেন না ভাই, যে ওই ম্যাচটাই হয় কি বেঞ্চে প্লেয়ার খেলিয়ে দেয়, কারেক্ট, এবং যেটা ওই ম্যাচের জন্য বিশ্বকাপের ওই মঞ্চে এসে আপনি ম্যাচটাকে গুরুত্ব দিচ্ছেন না, আমার কাছে মনে হয় আয়ের চেয়ে সেটা আরো বেশি ক্ষতি করে, তাই না? আমার মনে হচ্ছে, আমার কাছে কি মনে হয় আসলে এটা তো গেল থার্ড প্লেস নিয়ে বিতর্ক তো হচ্ছে, মানে অনেক সময় মনে হয় যে ফিফাই চায় যে আলোচনাটা থাক, আলোচনাটা হোক। তারপর ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা আছে, মানে এই 3টা ম্যাচে, এইগুলো ম্যাচে তো একটা ছোট্ট সিদ্ধান্ত অনেক বড় হয়ে যায়, মানে শুধু রেড কার্ড না, যদি একটা ফাউল, একটা ট্যাকল, একটা কিছু একটা। সো আপনার কি মনে হয় 3 ম্যাচে কেমন রেফারিং দেখতে চান, এবং ফিফা নিয়ে যে আলোচনা আছে এটা কি শেষ সর্বত থাকবে? এখন পর্যন্ত যেটা মনে হয়েছে যে ফিফার 50-50 ডিসিশনগুলো বা রেফারিদের 50-50 ডিসিশনগুলো বড় দলগুলোর পক্ষে গেছে। আপনি কোনো সিদ্ধান্তকে ভুল বলতে পারবেন না। আফটার ভিএআর আপনি কোনো সিদ্ধান্তকে বলতে পারবেন না যে সেটা উচিত হয়নি। হ্যাঁ, আপনি ফাউল দিতে পারতেন, না দিতে পারতেন, আপনি হয়তো বড় দলের পক্ষে দিয়েছেন বা দেননি। কালকে যে মানে আর্জেন্টিনা যেটা হয়েছে রেড কার্ড যেটা হলো, ওটা 100% ইয়েলো হয় 100%, কিন্তু আবার অনেক যুক্তি আছে যেটা তো পেনাল্টির জন্য কি আবেদন করেনি বা পেনাল্টি বক্সেও না, এটা তো ওভারলুক করে বা কোনোভাবে ফাউল দিলেও হতো। এখানে আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন এমবোলো একটা নাটক করেছেন, সাধারণত আপনি ডি বক্সে এই কাজগুলো করেন ফর পেনাল্টি, রাইট? এখন সিমুলেশন মানে কি, আপনি নাটক করেছেন এবং আপনি একটা সুবিধা আদায় করতে চেয়েছেন রেফরির চোখে ধুলো দিয়ে। এখন রেফরির চোখে ধুলো দিয়ে দিতে সক্ষম হয়েছেন, রেফরি কিন্তু পারেদেস কিছু না করার পরও পারেদেসকে ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে। এখন যদি রেফরি পারেদেসকে ইয়েলো কার্ড না দিতেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় 50-50 কলে এমবোলোর দিকে যেতে পারতো, যেহেতু তিনি আগেই একটা ইয়েলো কার্ড কনসিড করেছেন। আমরা দেখি যে ব্যাক টু ব্যাক ইয়েলো দিয়ে রেড কার্ড দেখিয়ে একজন ফুটবলারকে সাধারণত রেফরিরা বাইরে বের করতে চান না, কিছু বেনিফিট অফ দ্য ডাউট তখন ওই ফুটবলারটা পায়। কিন্তু যেহেতু সিমুলেশনের নামে তিনি এই রেফরিকেই বোকা বানিয়েছেন রেফরির পক্ষে, তখন আর পারেদেসের ইয়েলো কার্ডটা উঠিয়ে নেওয়ার পাশাপাশি এমবোলোকে শাস্তি দেওয়া ছাড়া আর উপায় ছিল না। রুলস ইজ রুলস, এবং রুলসে এটাই লেখা আছে, এবং গ্রানিত শাখাও সেই কথাটাই বলেছেন যে রুল আমরা পরিবর্তন করতে পারবো না,
তবে ওই সময়ে খেলাটা মরে গেছে, ওই ডিসিশনটা কিল দ্য গেম, এবং কখনোই গেমটাকে কিল করা উচিত না। এখন যেহেতু রেফারি বোকা বলেছেন, তার হাতে উপায় ছিল না। যদি রেফারি বোকা না বলতেন, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাকে একটা ফ্রি কিক দিয়ে হয়তো তার ডিসিশনটা তিনি উল্টাতেন, পারাদেসের ইয়েলো কার্ডটা উঠিয়ে নিতেন এবং এমবোলোকে ইয়েলো কার্ড দিতেন না, ম্যাচটাকে সমতায় রাখতেন। তিনি বোকা বলেছেন থেকে তার হাতে উপায় ছিল না। এই 3 ম্যাচে কেমন আশা করেন? কোনো কি 50-50 এখন তো সবচেয়ে বড় না, team, এখন আর সবচেয়ে আপনি বড় team। 50-50 ছাড়া কিছু বলতে পারবেন না। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটা আমার কাছে আক্ষরিক অর্থেই 50-50। সেখানে একটা এক্সট্রা হাইপ থাকবে, ইটস বিকজ অফ মেসি। আমার কাছে মনে হয় যে ফকল্যান্ড যুদ্ধ বা ইংল্যান্ড আর্জেন্টিনার যে দ্বৈরথ, সেগুলো ঘুরে ফিরে আসবে। এই ম্যাচটাতে স্পটলাইট বেশি থাকবে। আমরা জানি 86-তে ম্যারাডোনার যে হ্যান্ড অফ গড বা শতাব্দীর সেরা গোল ইংল্যান্ডের এগেনস্টে হয়েছিল, যে টুর্নামেন্টে আর্জেন্টিনা জিতেছিল। আবার 66-তে ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারিয়েছিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পথে। 98-তে পেনাল্টি শুট আউটে ইংল্যান্ড বাদ পড়েছে, যেই ম্যাচটাতে ডেভিড বেকহাম এবং সিমিওনি সে বিখ্যাত ট্যাকেল বা বেকহামের রেড কার্ড আমরা দেখেছি। আবার 2002-তে বেকহাম সেটার প্রতিশোধ নিয়েছেন, আর্জেন্টিনাকে বাড়ির পথ ধরিয়েছেন। সো আমার কাছে মনে হয় ইট উইল বি আ হিউজ এনকাউন্টার। দিন শেষে ম্যাচটা 50-50, যে কেউ রাইট। এই দুই দলের তো রাইভালরি সেইভাবেই আছে, এবং শুধুমাত্র এটাই না, আবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে 86-90-এ সেম দুটো দল ফাইনাল খেলেছিল ব্যাক টু ব্যাক। জার্মানি একবার চ্যাম্পিয়ন হয়েছে, একবার আর্জেন্টিনা হয়েছে। সো সেটা দেখতে পারবো কিনা সেই ফ্রান্স এবং সম্ভাবনা আছে। আর্জেন্টিনা। আপনি যদি এক্সপেক্ট করেন ফ্রান্স স্পেনকে হারাবে, সেই এক্সপেকটেশনটা রাইট। আপনি যদি এক্সপেক্ট করেন আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারাবে, সেই এক্সপেকটেশনটাকেও আপনার রাইট বলতে হবে। ইটস বিকজ ম্যাচটা 50-50, তবে আর্জেন্টিনা দলে মেসি আছে, যিনি একাই ম্যাচের চিত্রণটা বদলে দিতে পারেন। সে কারণে আপনাকে যদি 51-49 করতে হয়, সেটা আর্জেন্টিনার পক্ষেই যাবে। এবং আর্জেন্টিনা ফ্যানরা এই একটা বিষয় থেকে আশ্বস্ত হতে পারে যে একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল বা একটা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা দল টানা 4টা ম্যাচ হয়তো বাজে খেলবে না। 3টা ম্যাচ বাজে খেলে তারা যেহেতু সার্ভাইভ করে গেছে, কখনো কখনো তো আপনি ভালো খেলবেন, হয়তো সেমিফাইনালে ভালোটা অপেক্ষা করছে। ওকে, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে, যদিও আমাদের আরেকটা শো থাকবে ম্যাচের আগে, তারপর আপনাকে জিজ্ঞাসা করছি, প্রেডিকশন যদি করতে বলা হয়, স্কোর কি হবে, এক্সট্রা টাইমে যাবে কিনা, ছোট করে। দুটা ম্যাচই এক্সট্রা টাইমে যেতে পারে। দুটো ম্যাচই এক্সট্রা টাইমে যেতে পারে। আমার কাছে আমার মনে হয় লাস্ট মানে ফ্রান্সের ম্যাচটা হয়ে যেতে পারে টাইমের মধ্যে, নাকি আন্ডার 90 আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে যে ফ্রান্স স্পেন দ্বৈরথটা যেহেতু একেবারে ক্লোজ, স্পেন এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করেছে, তাদের ডিফেন্স ভাঙাটা খুব একটা সহজ হবে না। ওই ম্যাচটা যদি 90 মিনিটে নীল থাকে, খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। হ্যাঁ, ফ্রান্স দলে অনেক বড় বড় তারকা আছে, যদি ক্লোজ এনকাউন্টার হয়, নীল বা 1-1 থাকে, এক্সট্রা টাইমে ম্যাচটা যেতে পারে। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটাও ক্লোজ এনকাউন্টার হবে, তবে এই ম্যাচে গোল হবে। আমি আর্জেন্টিনাকে অ্যাজ আ ফ্যান আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে জেতাতে চাই। হ্যাঁ, স্কোরটা কি হতে পারে? 2-1 আর্জেন্টিনা। আর ওই ম্যাচটা নীল অথবা 1-1 নির্ধারিত সময়, এবং পেনাল্টি শুট আউটে হয়তো ফ্রান্স জিতবে। ওকে, দেখা যাক কি হয়। যেভাবে বললেন তাদের তো অনেক এক্সাইটমেন্ট অপেক্ষা করছে আমাদের, যদি হয় আর কি। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এই পর্যন্তই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকেল। আশা করি আপনারা সব সময় ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টসে চোখ রাখবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব এবং ফেসবুক। ধন্যবাদ।